বিমানের ঢাকা রোম ফ্লাইটে বোমা আতঙ্কে ২৫০ যাত্রী নিয়ে ঢাকায় সতর্ক অবতরণ। সতর্কতা জারি, উড়োজাহাজে তল্লাশি। গণতন্ত্র পরিবর্তনে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ ছাড়লেন সার্জিস আলম। পরিচালনায় এক্সিকিউটিভ কমিটি। কলিং ভিসা থাকলেও মালয়েশিয়া যেতে না পারার প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ, সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি। এবং সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাৎ, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন দেবে জার্মানি। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাত্রি। ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর দ্বিতীয় দিনেই যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে অভিবাসী ধরপাকড়। নিউ ইয়র্কের ব্রুকলিনে নথিপত্রহীন বেশ কয়েকজন আটক, এরই মধ্যে বাংলাদেশিও রয়েছে বলে জানা গেছে। এ নিয়ে প্রতিবেদন থাকছে কিছুক্ষণ পর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। তবে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে। এয়ারপোর্ট থেকে জানা গেছে বিজি 356 নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে উড়োজাহাজ থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছেন। এই অবস্থায় সকাল ৯টা ৩৫ উড়োজাহাজটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবতরণ করেছে। যদিও সময় মতোই ফ্লাইটটি সতর্কতার সাথে অবতরণ করে শাহজালালে। এরপর সেখানে চলছে তল্লাশি। অবতরণের পর বিমানটিকে নিরাপত্তা বেষ্টনীতে ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। বোমা আতঙ্কে যাত্রীদের নিরাপদে সরানো হয়েছে। তল্লাশি চলছে ফ্লাইটটিতে। বিস্তারিত জানাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছেন নাইম আবির। আবির, আপনার কাছে জানতে চাই, বোমা কি আছে ভেতরে? আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে? ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে কিনা জানাবেন। রাত্রি ফ্লাইটটিতে বোমা এখনো পর্যন্ত আছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি, কারণ এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে আমাদের সাথে বিমানবন্দর কর্তৃপক্ষের কথা হয়েছে। তারা বলছেন যে এখনো পর্যন্ত এই ফ্লাইটটি তল্লাশির আওতায় রয়েছে এবং তল্লাশি চলমান রয়েছে। একটু জানিয়ে রাখি যে বিমানবন্দরের অন্য যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো এখনো পর্যন্ত একেবারে স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে এবং এটি স্বাভাবিকভাবেই চলাচল করছে। যাত্রীদের এখনো পর্যন্ত কোনো ভোগান্তির খবর আমরা পাইনি। তবে জানিয়ে রাখি যে আজ ৯টা ২০ এই ঢাকা থেকে রোম থেকে ঢাকাগামী যে ফ্লাইটটি, সেই ফ্লাইটটি কিন্তু আসলে শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেছে এবং যাত্রীদের যারা ছিল ২০০-র উপরে ২৫০-এর মতো যাত্রী ছিল এবং যে কয়েকজন ক্রু ছিল, যতটুকু আমরা জানতে পেরেছি যে ১৩ জন ক্রু ছিল, তাদেরকে ল্যান্ড করবার সাথে সাথে এই যাত্রী এবং ক্রুদেরকে আসলে নিয়ে টার্মিনাল ভবনে নিয়ে যাওয়া হয়েছে এবং ফ্লাইটটি যখন ল্যান্ড করে অর্থাৎ ৯টার খানিক পরে, তার কিছুক্ষণ আগে অর্থাৎ ভোরবেলা থেকে একটু পরে সকালের দিকে তখন কিন্তু এখানে এই ফ্লাইটটিতে যে বোমা আছে, বোমা আতঙ্ক বা বোমা হামলার যে হুমকি, সেটি কিন্তু ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কন্ট্রোল টাওয়ার, সেখানে কিন্তু এই বার্তাটি আসলে পাওয়া যায় এবং এই বার্তা পাওয়ার পর থেকেই কিন্তু শাহজালাল বিমানবন্দরের যে সতর্কতা জারি করা হয়। এবং নিশ্চয়ই জানেন যে বিমানবন্দরে একটি কেপিআই এলাকা এবং এখানে এই ধরনের যে গুরুত্বপূর্ণ সময় এবং বিশেষ করে সংকটময় সময়ে কী ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেই ধরনের ব্যবস্থা কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়ে ফেলে এবং তারা এই ফ্লাইটটিকে পুরোপুরিভাবে ঘিরে রেখেছে এখনো পর্যন্ত। সেখানে বিমান বাহিনীর যে কুইক রেসপন্স টিম ওখানে রয়েছে, বোম ডিসপোজাল টিম রয়েছে, একই সাথে ফায়ার সার্ভিস রয়েছে, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছে, পুলিশ রয়েছে এবং র্যাব রয়েছে। সার্বিকভাবে এই পুরো বাহিনীগুলোর সমন্বয়ে কিন্তু সেখানে কাজ করা আছে এবং একই সাথে মেডিকেল টিম সেখানে রয়েছে।
এবং এই যে যাত্রীকে প্রায় 250-এর মতো যাত্রী ছিল এবং 13 জন যে ক্রু ছিল, কেবিন ক্রু এবং ককপিট ক্রু, তাদেরকেও আসলে খুব নিরাপদেই দ্রুত সময়ের মধ্যে এই বিমানটি থেকে নামিয়ে আসলে টার্মিনাল ভবনে নিয়ে আসা হয়েছিল এবং এরপর থেকে কিন্তু বিমানটিতে তল্লাশি চলছে। তো একটু জানিয়ে রাখি যে শাহজালাল বিমানবন্দর, এই যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা রোম ফ্লাইট, এটি কিন্তু গত বছর এই ঢাকা রোম ফ্লাইটটি চালু হয়েছে এবং সরাসরি ফ্লাইট কিন্তু এখানে চলে এবং একই সাথে বিমানের যে অত্যাধুনিক ড্রিম লাইনার, সেই ফ্লাইটটি কিন্তু দিয়ে তারা কিন্তু এই রুটটি অপারেট করে। সুতরাং যে বিমানে এই ঘটনাটি ঘটবার যে আতঙ্ক তৈরি হয়েছে বা যেভাবে বলা হয়েছে, সেটি আসলে এখনো পর্যন্ত তল্লাশি চলছে। তো বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদেরকে যখন পুরোপুরি আপডেট জানাবে, হয়তো ব্রিফও করবে, তখন আমরা বিস্তারিত জানাতে পারবো। তো আপাতত শাহজালাল বিমানবন্দর থেকে এই ছিল আমার কাছে সবশেষ। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন নাইমা বের। গঠনতন্ত্র পরিবর্তনের কারণে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন সার্জিস আলম। এখন থেকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নামে কোনো পদ থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। ফেসবুক পোস্টে সার্জিস লিখেছেন, ফাউন্ডেশনের গতি ত্বরান্বিত করতে এর গণতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে এক্সিকিউটিভ কমিটি পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে। চিফ এক্সিকিউটিভ অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন মীর মাহবুব রহমান স্নিগ্ধ। বর্তমানে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতি নির্ধারণী কাজ করবে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ 4 জন উপদেষ্টা রয়েছেন। এই ফাউন্ডেশনের প্রথম আর্থিক সহযোগিতা শুরু করে 1 অক্টোবর, অফিস চালু হয় 15 অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত প্রায় 2 মাস 10 দিন দায়িত্ব পালন করেছেন বলেও জানান সার্জিস। গত 7 জানুয়ারি থেকে এই ফাউন্ডেশনের পদ থেকে অব্যাহতি নেন। এর মধ্যে 826 জন শহীদ পরিবারের মধ্যে 628 জনকে আর্থিক সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি প্রায় 11,000 ভেরিফাইড আহতদের মধ্যে প্রায় 2,000 আহতকে আর্থিক সহযোগিতা করা হয়। গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে জার্মানি সমর্থন করবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলস। মঙ্গলবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যান্সেলর ওলাফ শলসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈঠকের সময় এমন মন্তব্য করেন। এ সময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সংস্কার এজেন্ডা সম্পর্কে অবহিত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ঐক্যমত্য তৈরি হওয়ার পর রাজনৈতিক দলগুলো জুলাই মাসের একটি সনদে স্বাক্ষর করবে, যা জুলাই এবং আগস্ট মাসে ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহের গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখবে। এ সময় দুই নেতা জুলাই মাসের বিদ্রোহের কারণ, প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের নিরাপত্তা পরিস্থিতি সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। সম্মেলনের ফাঁকে থাই প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পূর্ব তিমোরের রাষ্ট্রপতি রামোস হোর্তা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়া ফিনল্যান্ডের রাষ্ট্রপতি আলেকজান্ডার স্টাব ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন। ভিনদেশি প্রতারক চক্রের জালিয়াতিতে 20,000 কোটি টাকার বৈদেশিক মুদ্রা দেশে আনতে পারছে না পোশাক রপ্তানিকারকরা। এজন্য ক্রেতা, শিপিং কোম্পানি ও ফ্রেট ফরওয়ার্ডদের যোগসাজশকে দায়ী করে অর্থ উদ্ধারে জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ ব্যাংকে আবেদন করেছেন চট্টগ্রামের ভুক্তভোগী ব্যবসায়ীরা। তবে শিপিং এজেন্ট ও ফ্রেট ফরওয়ার্ডরা এজন্য বাইং এজেন্টদেরকে দায়ী করছেন, উল্টো অর্থ পাচারের ইঙ্গিত দিচ্ছেন। বাকিটা জানাচ্ছেন হাজিরা শিউলি। পণ্য আমদানি ও রফতানির প্রক্রিয়ায় জড়িত থাকে নানা পক্ষ ও প্রতিষ্ঠান। অনেক সময় সরাসরি যোগাযোগ হয় না, মাঝখানে মধ্যস্থতা করে একজন বাইং এজেন্ট। রফতানি পণ্য বুঝে নিয়ে গন্তব্যস্থলে পৌঁছে দেয় জাহাজ কোম্পানি, আর ডেলিভারি এজেন্ট হিসেবে আমদানিকারকের হাতে সেই পণ্য তুলে দেয় ফ্রেট ফরওয়ার্ডার। এক্ষেত্রে আমদানিকারককে পণ্য ডেলিভারি নেয়ার আগে ব্যাংকে রফতানি পণ্যের মূল্য পরিশোধ সহ
সব প্রক্রিয়া শেষ করে শিপিং এজেন্টকে মূল বিএলের কপি জমা দিতে হয়। আইন অনুযায়ী সব কাগজ বুঝে নিয়ে পণ্য ডেলিভারি দেওয়ার দায়িত্ব শিপিং এজেন্ট ও ফ্রেট ফরওয়ার্ডারের। বিজিএমইএর অভিযোগ, অনেক সময় মূল বিএল ও ব্যাংকের কাগজপত্র ছাড়াই কপি বিএল দিয়ে পণ্য ডেলিভারি নিয়ে নিচ্ছেন আমদানিকারক, অথচ ওই ক্রেতা ব্যাংকে টাকা পরিশোধ করেনি। এতে রফতানি করেও হাজার হাজার কোটি টাকা দেশে আসছে না পোশাক কারখানার। সম্প্রতি এমন এক জালিয়াতির ঘটনায় যুক্তরাষ্ট্রে $4 লাখ পোশাক রপ্তানি করেও মূল্য পাননি চট্টগ্রামের প্রতিষ্ঠান ম্যালো ফ্যাশন লিমিটেড। এজন্য শিপিং কোম্পানি ও ফরওয়ার্ডারকে দায়ী করে মামলা করেছেন তিনি। তারা অন্যায় করছে, তারা এখানে আইনের বাইরে যে উইদাউট ব্যাংক ডকুমেন্ট মাল আপনার বায়ারকে হ্যান্ডওভার করে ফেলছে। তারা তাদের দোষ স্বীকার না করে উল্টো তারা আমার এগেনস্টে প্রতারণার মামলা করতেছে তারা। তো এই জন্য আমরা এটার প্রতিকার চাই। এটা নিয়ে আমরা বিজিএমই এবং মেট্রোপলিটন চেম্বার একসাথে কাজ করতেছি। সারা দেশে আরও তৈরি পোশাক প্রতিষ্ঠান এমন প্রতারণার শিকার হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের হিসেবে এ ধরনের জালিয়াতির কারণে 20,000 কোটি টাকার সমপরিমাণ রপ্তানি মূল্য দেশে আসেনি। এই টাকা উদ্ধারে বিশেষ ট্রাইব্যুনালে মামলার সাধারণ অনুমতি চেয়ে এনবিআর ও বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ গাইডলাইনের মধ্যে বলা আছে যে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের 23 ধারাতে সংক্ষুব্ধ রপ্তানিকারক মামলা করতে পারবে, কিন্তু মামলা করতে গেলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে। একটা সাধারণ অনুমতি দিয়ে দেন সব গ্রাহকদের জন্য, সব এক্সপার্টদের জন্য, যে কেউ টাকা না পেলে এইসব কেসে আপনি ট্রাইব্যুনালে রপ্তানি আপনার মামলা করতে পারবেন। পোশাক কারখানা ম্যালো ফ্যাশনের এই জালিয়াতির ঘটনায় গত জুন মাসে ত্রিপক্ষীয় সালিশ করে চট্টগ্রাম কাস্টমস হাউজ। স্থগিত হয় ফ্রেট ফরওয়ার্ডার রেজর ফ্রেট সার্ভিসের লাইসেন্স। ওই সময় 3 মাসের মধ্যে রফতানির টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয় রেজর ফ্রেট। তবে এখন তাদের দাবি রফতানিকারকের অভিযোগ মিথ্যা। এটা অ্যাবসলিউটলি একটা মিথ্যা অভিযোগ যে অরিজিনাল বায়ার যার কাছে মালটা যাওয়ার কথা তার সাথে ইমেইলে কনফার্মেশন দিয়েছে যে হ্যাঁ আমরা ডকুমেন্ট সাবমিট করতেছি ব্যাংকে। ঘটনাটা আমরা নিজেরাও জানি না ওনারা কি আসলে পেমেন্ট পেয়ে এই ধরনের কাজ করতেছেন বা বলতেছেন নাকি না পেয়ে এইগুলা বলতেছেন, এটা আমি সঠিক বুঝতে পারতেছি না। এমন ঘটনার দায় নিতে নারাজ শিপিং কোম্পানি ওয়ানলাইনও। তাদের দাবি, ক্যারিয়ার হিসেবে তারা শুধু চট্টগ্রাম থেকে পণ্যটি যুক্তরাষ্ট্রের বন্দরে পৌঁছে দিয়েছে। এ ঘটনায় উল্টো রফতানিকারক, ফ্রেট ফরওয়ার্ডার ও বাইং এজেন্ট পিনাকলের বিরুদ্ধে মামলা করেছে শিপিং কোম্পানি। ব্যাংক ডকুমেন্ট প্রপারলি এজেন্ট ফরওয়ার্ডার ট্রাই করার কথা, ফরওয়ার্ডার এটা এখন আসলে লিগালি বিচারাধীন আছে। তো আমরাও কেস করেছি, আমরাও সিআইডি কাছে কেস করেছি, এখানে আরো অনেক ঘটনা আছে। তো আমরাও সিআইডি কে কেস করেছি, বাংলাদেশ ব্যাংকে কমপ্লেন করেছি। বিজিএমইএর নেতারা বলছেন, এক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষকে পণ্য ডেলিভারি না দিলে বা রফতানি মূল্য দেশে না আসলে সব দায় দায়িত্ব শিপিং কোম্পানির। ফরওয়ার্ডারের আপনার যেই বিএলএ যে সমস্যা সেখানে দেখা যাচ্ছে যে সরাসরি আপনার শিপিং লাইন্সে কোনো রেসপন্সিবিলিটি না নিয়ে ওই মালটা আপনার কাস্টমারকে দিয়ে দিচ্ছে। এইখানে আমরা যেহেতু মাল এক্সপোর্ট করতেছি, সেটা হচ্ছে যে শিপিং লাইন্স হ্যাজ টু টেক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট নলেজ অফ দি কাস্টমার্স, যারা এক্সপোর্টার্স, এবং ব্যাংকের পারমিশন ছাড়া, এই আপনার অথরিটি ছাড়া এটা সে মাল কীভাবে ডেলিভারি দেয়। নানা পক্ষের এমন পাল্টাপাল্টি অভিযোগ আর মামলায় জালিয়াতি নাকি অর্থ পাচার, সেটা নিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছে। তাই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। হাজেরা শিউলি, এখন, চট্টগ্রাম। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিক ও জন হপকিন্সের মেডিকেলের চিকিৎসক বোর্ডের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। বুধবার লন্ডন ক্লিনিকের সামনে তিনি সাংবাদিকদের বলেন, অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার ফল হাতে এসেছে, তবে আরও কিছু পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। আরও 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন। পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি, অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেশার, রিউমেটয়েড আর্থ্রাইটিস, প্রত্যেকটির জন্য। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায়, সেজন্যই আমরা
জন হপকিন্সের মেডিকেল টিমের সদস্যরাও এখানে অংশগ্রহণ করেছিল, যাতে আমরা এটাকে একটা মানে আপনার এক ছাদের নিচে চিকিৎসা, যেটা বলে ওয়ান আমব্রেলা নিচে ওয়ান স্টপ সার্ভিসের মতো, সেটা করার ব্যাপারে ওনারা উদ্যোগ গ্রহণ করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে জনগণের সরকার, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকারকে সহযোগিতা করে যাচ্ছে তার দল। প্রয়োজনীয় সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের আশা প্রকাশ করেন তিনি। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দদের সাথে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এসব কথা বলেন তিনি। এ সময় মঈন খান আরও বলেন, ক্ষমতায় থেকে দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে আওয়ামী লীগ। স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় প্রবাসী বাংলাদেশিদের আত্মীয় স্বজনদের উপর জুলুম করেছে আওয়ামী লীগ সরকার। আমরা বিএনপি সর্বতভাবে এই সরকারকে সহযোগিতা করে যাচ্ছি, তারা যেন তাদের এই গুরুদায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে এবং সেই গুরুদায়িত্ব পালন করে যে প্রয়োজনীয় অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে সেই সংস্কারগুলো সম্পন্ন করে যত দ্রুত সম্ভব তারা জনগণের হাতে জনগণের ক্ষমতা ফিরিয়ে দিবে, এই প্রত্যাশা হচ্ছে আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের। কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা রাজধানীর কারওয়ান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সকাল 9টার পর থেকে কারওয়ান বাজার সার্ক ফরোয়ার সামনে সড়ক অবরোধ করে অবস্থান নেন তারা। গেল বছর 31 মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা 18,000 কর্মীর মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি শীর্ষক ব্যানারে সকাল থেকেই সড়কের উপর অবস্থান নেন তারা। এ সময় সড়কে তৈরি হয় তীব্র যানজট, পরে পুলিশি বাধায় কারওয়ান বাজারের রাস্তা ছেড়ে দেন তারা। এ সময় ভুক্তভোগীরা অভিযোগ করেন, লাখ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন পূরণ হয়নি তাদের। এ সমস্যার সমাধানে প্রবাসী মন্ত্রণালয় সহ প্রধান উপদেষ্টার সাক্ষাৎ দাবি করেন তারা। দালালরা মিলে সিন্ডিকেট করে আমাদের 20,000 টাকার টিকিটের দাম উঠিয়েছে 2,80,000 টাকা, 3 লক্ষ টাকা। এরকম নানান রকমের তালবাহানা দেখায় আমাদের কাছ থেকে টাকা নিচ্ছে, 6 লাখ থেকে 7 লাখ পর্যন্ত টাকা নিচ্ছে। আমাদের অনেক ঋণগ্রস্ত করে টাকা দেওয়া, আমাদের সংসার চালাতে সমস্যা হচ্ছে। ভাই আমাদের দাবি একটাই, আমরা মালয়েশিয়া যেতে চাই। ফাইনাল না হওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না, রাজপথ ছাড়ছি না। এ বিষয়ে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা স্মারকলিপি দিতে যাচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সেখানে আছেন সহকর্মী সাজিদ আরাফাত, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সাজিদ, শ্রমিকদের দাবি কি জানাবেন? আমরা কারওয়ান বাজারে ছিলাম সকাল থেকেই। যারা মালয়েশিয়া যেতে পারেননি কলিং ভিসায়, তাদের যে দাবি দেওয়া সেটি কিন্তু কারওয়ান বাজারে ছিল। তারা সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান করছিলেন। পরবর্তীতে পুলিশি বাধায় সেখান থেকে তাদেরকে সরে আসতে বাধ্য হয়। তারা পুলিশের বাধার উপেক্ষা করে সেখানে থাকতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা মিছিল নিয়ে তাদের যে দাবি দেওয়া সেই আন্দোলনের দাবিতেই এই মুহূর্তে তারা অবস্থান করছেন ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনের সামনে। অর্থাৎ প্রবাসী কল্যাণ ভবনের সামনে যে কর্মকর্তারা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের সঙ্গে তারা সাক্ষাৎ চান এবং তাদের এই দাবি দেওয়া তুলে ধরতে চান। এবং তারা সকাল থেকে বলছিলেন যে তাদের যে মালয়েশিয়া যাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হয়নি। যাতে গত বছর অর্থাৎ 2024-এর 31 মে পর্যন্ত যে কলিং ভিসার মেয়াদ ছিল তাদের, সেই সময় যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যেতে পারেনি। এই যে না যেতে পারার যে আক্ষেপ বা তাদের যে দুঃখ কষ্টের যে বিষয়গুলো, সেগুলো তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে, প্রবাসী কল্যাণ অধিদপ্তরের মন্ত্রণালয়ের যে দায়িত্বে রয়েছেন যে উপদেষ্টা আসিফ নজরুল থেকে শুরু করে সরকারের এই মুহূর্তে অন্যান্য যে ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের হস্তক্ষেপ দাবি করছেন তারা, তাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছেন তারা। এবং সেই দাবিতেই কিন্তু তারা সকাল থেকে এই কারওয়ান বাজার সার্ক ফোয়ারা মোড়ে দাঁড়িয়েছিলেন। সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়, পুলিশ বাধা দেয়। সেই পুলিশি বাধা উপেক্ষা করে তারা সেখানে অবস্থান কর্মসূচি নেওয়ার চেষ্টা করে, তবে পরবর্তীতে তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পরে তারা মিছিল নিয়ে পদযাত্রা করে এই মুহূর্তে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এসেছেন। এখানে হয়তো তারা স্মারকলিপি দেবেন। তারা বিভিন্ন দাবি দেওয়া তুলে ধরেছেন। মোটা দাগে 5-6টি দাবি তাদের রয়েছে, যে দালালদের দৌরাত্ম্য কমানো থেকে শুরু করে অভিবাসন ব্যয় কমানো থেকে শুরু করে তাদের মালয়েশিয়া যাওয়ার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাতে দ্রুততার সাথে সমাধান করা হয়, সেই দাবিগুলো তারা জানাচ্ছিলেন। এবং
আরেকটি বিষয় তারা বলছেন যে আগামী মাসে ফেব্রুয়ারি মাস একটি নির্দিষ্ট তারিখ দেবেন তারা, সেই তারিখের মধ্যে যদি তাদের এই দাবি দেওয়া পূরণ করা না হয় তাহলে তারা পরবর্তীতে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারও দিয়েছেন, এমনটাই কিন্তু অনেকে বলছিলেন। আমরা এখানে কথা বলেছি তাদের সাথে। এছাড়া পুলিশের কর্মকর্তাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডার ঘটনাও কিন্তু ঘটেছে, আমরা দেখেছি। কিন্তু পরবর্তীতে শান্তিপূর্ণ অবস্থান করার লক্ষ্যে তারা কিন্তু সেই রাস্তা ছেড়ে এই মুহূর্তে প্রবাসী কল্যাণ ভবন যেটি রয়েছে সেই জায়গাটিতে এসে তারা বসে পড়েছেন রাস্তা এখানে অবরোধ করে। তারা বলছেন তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং এখানে এসেও তারা কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের কথোপকথন চলছে। হয়তো তাদেরকে বাধা দেওয়ার একটি প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি যে এখানে জনদুর্ভোগ যাতে না হয়, রাস্তায় যাতে কোনো ধরনের যান চলাচল ব্যাহত না হয়, সেই লক্ষ্যেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সাথে কথা বলছেন এবং সেই বিষয়টি নিয়েই তারাও কিন্তু তাদের দাবির জায়গাগুলো তাদেরকে জানাচ্ছেন। তো মোটা দাগে বলা চলে যে এই আন্দোলন নিয়ে তারা সকাল থেকেই আছেন এবং সারাদিন ব্যাপী হয়তো বা চলবে। তারা এখানে অবস্থান করবেন কিনা জানি না, পরবর্তী যে প্রক্রিয়া বা পরবর্তীতে যে পদক্ষেপ নেবেন তারা সেগুলো হয়তো আমরা পরের খবরে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল আমার কাছে প্রবাসী কল্যাণ ভবন থেকে সবশেষ খবর। মালয়েশিয়া যেতে না পারা প্রবাসীরা বিক্ষোভ করছেন ইস্কাটনে। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় জুনায়েদ আহমেদ পলক, সাদেক খান ও সলিমুল্লাহ সলু 2 দিন করে রিমান্ডে। এছাড়া হাজারীবাগ, ধানমন্ডি ও মিরপুর মডেল থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক এমপি কামাল আহমেদ মজুমদার, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিএমপির সাবেক ডিসি মশিউর রহমান ও জুয়েল রানাকে। সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড ও গ্রেপ্তারের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এই আদেশ দিয়েছেন আদালত। যারা বিভিন্ন সময় বৈঠক করে ষড়যন্ত্র করেছে গুলি করার জন্য, এরা তো প্রত্যেকটি হত্যা মামলার সঙ্গে তারা জড়িত হবে, কারণ তারা প্রত্যেকটি হত্যা মামলার সঙ্গে তারা জড়িত হবে। এই জন্য তারা গণভবনে বসে বিভিন্ন জায়গায় বসে তারা এই হত্যা প্রসেসের সঙ্গে জড়িত ছিল এবং কনস্পিরেসিতে জড়িত ছিল এবং তারা ষড়যন্ত্রে জড়িত ছিল। অতএব এই মামলা তারা কেউ রেহাই পাবে না। যেহেতু আমার আসামিকে ইতিপূর্বে একাধিকবার রিমান্ডে নেওয়া হয়েছে এবং কোনো ধরনের তথ্যপত্র সংগ্রহ করা সম্ভব হয়নি, সেক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে তাকে রিমান্ড বাতিলপূর্বক যাতে জামিন দেওয়া হয় এবং আমরা এটাও বলেছি যদি আসলেই প্রয়োজন হয় সেই ক্ষেত্রে জেল গেটে জিজ্ঞাসাবাদের যাতে ব্যবস্থা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়লেও ছিনতাই আতঙ্কে রাজধানীর প্রবেশ মুখগুলো। বিভিন্ন হাউজিং এলাকায় জবুথবু বাসিন্দারা। কেউ কেউ পুলিশের বিরুদ্ধে ছিনতাইয়ের ঘটনা ভিন্ন খাতে নেওয়ার অভিযোগ করলেও পুলিশ বলছে জিরো টলারেন্স নীতিতে চলছে অপরাধ দমন। আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে আটক। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে আব্দুল লতিফের ক্যামেরায় আরও জানাচ্ছেন তানজিম শাফিন। 2টা বড় বড় চাপাটি, এরকম বড় বড় চাপাটি আমার রিক্সার সামনে এরকম ধরছে, আমার 2 সাইডে ধরছে, ধইরা পরে তোর কাছে যা আছে দে। যেরকম হরিণ পেলে ভাগে ধরে, আরে দেখলাম ওই কোনা চাপায়া আরে ধরলো, ধরে আরে মানে কোপ দিছে, হাতে একটা কোপ দিছে। আমার ক্যামেরা ধরে নেবে, পরে এই দিনে ঘরে ঘুমাইতাম না, পরে শেষ। আগে থেকেই অপরাধপ্রবণ রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপত্তা আরও নাজুক হয়ে পড়ে আগস্টের পর। আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হলেও আতঙ্ক কাটছে না জনমনে। ভয়ে জবুথবু বাসিন্দারা। আজকে ধরে কালকা হিসাব করে, এখন আমরা যদি দেখিও তাদের যদি চিনিও বলুন যে আমার জানা নিরাপত্তা কি আছে। আমি একবারে আমার বাসার সামনে এই মুহূর্তে 3 জন, তাদের হাতে ছিল এরকম চাপাটি, তারপরে ছুরি, এগুলো এসেই কপ দেওয়ার একটা অ্যাক্টিং করে। একজন মহিলা দুইরা আমার কাছে আছে, সবাই সামনে গিয়ে চিন্তাই করতেছে। আমি তো গেলে কিছু হবে না, আপনি ভয় পান না, প্রতিদিন এরকম করে। এই ভুক্তভোগী দাবি করেন ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গেলেও পুলিশের পরামর্শে ফোন হারিয়ে যাওয়ার ডায়েরি করেছেন শেষমেশ। হয়তো যে যার মধ্যে সাঁটার নামায়া যে যার মধ্যে বাগতেছে, মানে একটা মানুষকে চিন্তা করে এটা ধরছে এমন নাকি আমরা একটু হেল্প করি, হ্যাঁ একটু দৌড়িয়ে যাই, তা না, ওদের বয়সে সবাই পালাতেছে। চিন্তা নেওয়া যাবে না, এটা আপনার সিট হারিয়ে গেছে এই উল্লেখ করে আপনার একটা জিটি নিব আমরা, হ্যাঁ মানে হারানোর উদ্দেশ্য করে। সাধারণ পথচারী থেকে রিক্সা চালক কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কিছুই রেহাই পাচ্ছে না ছিনতাই ও কিশোর গ্যাং দৌড়াতে। সামুরা না কি বলে ওটি নিয়ে যাদের দর থেকে থাওয়াইয়া মোবাইলটা নিয়ে গেছে, সামনে দিয়ে আরেকটা নিছে, সামনে দিয়ে আরেকটা নিছে, নিতে নিতেই গেছে। কারা আমার সামনে আমাদের সামুরা নিয়ে দাঁড়াইছে,
দাঁড়াইছে আর আমি রোডের মাঝখানে উঠে গেছি আর তো আমার কোপ দিতে লইছে, পরে আমি এই সাইড যাই পেয়ে গেছি। ভুক্তভোগীদের তথ্য বিশ্লেষণে দেখা যায় সদরঘাট থেকে গাবতলী বেড়িবাঁধ, রায়ের বাজার, মোহাম্মদপুরের বিভিন্ন হাউজিং এলাকা, উত্তরা, সায়দাবাদ সহ ঢাকার প্রবেশমুখগুলোতে ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। সন্ধ্যা নামার পর অনিরাপদ হয়ে পড়ে অলিগলিও। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান বাড়লেও পুরোপুরি কমছে না ছিনতাইকারীদের দৌরাত্ম্য। সূর্য ডোবার পরপর মোহাম্মদপুরের নবীনগর, আদাবর, কাটাসুরের মতো রাজধানীর বিভিন্ন সড়ক ঢেকে যায় ভয়ের চাদরে। ভুক্তভোগীরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই সড়কের জনশূন্য আলোহীন জায়গায় ঘাপটি মেরে থাকে ছিনতাইকারী চক্র, যারা সুযোগ বুঝে ঝাঁপিয়ে পড়ে শিকারী পশুর মতোই। 2 পাশ থেকে 7-8টা ছেলে আসলো, আইসা আমাদের পুরো অটো আটকায় দিয়ে আমি প্লাস হচ্ছে আমাদের সাথে যারা ছিল কে বা কারা লোকটারে শারীরিক আঘাত করে তার টাকা পয়সা লয়ে গেছে, মোবাইলটা নিতে পারে নাই। এই রাস্তাটা অনেক অন্ধকার থাকে, নীরব থাকে, এই জন্য আমরা খুব সতর্কতার সাথে ভয়ে চলাচল করতে হয়। এই জন্য আমরা এগুলো থেকে মুক্তি চাই। ফোনটা পকেট দিয়ে বাইর করছি, বাইর করে রিসিভ করে নাম্বারটা দেখতেছি কার, এর ভিতরে আমার হাতে ফোনটা থাবা দিয়ে নিয়ে গেছে। ছিনতাই সহ সব রকম অপরাধ দমনে পুলিশের তৎপরতা বেড়েছে কয়েক গুণ, মামলাও রুজু হয়েছে বেশি। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আগস্টে সন্ত্রাসীদের অনেক নথিপত্র ক্ষতিগ্রস্ত হলেও নতুন করে তালিকা তৈরি হচ্ছে। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে চলছে পুলিশ। অপরাধের তালিকা যেগুলো চার্ট ছিল সেগুলো তো পুরাই গেছিল, আপনার 5 আগস্টে থানা পুরাই দেওয়া হয়েছে, লুটপাট হয়েছে, কিছুই নাই। আমরা পরবর্তীতে আবার অপরাধের তালিকা সংগ্রহ করেছি, আমাদের আছে, ডাটাবেজ আছে, আমরা তাদের গ্রেপ্তারের জন্য সচেষ্ট আছি। অভিযোগের বাইরেও নিয়মিত পুলিশি অভিযানে আটক বেড়েছে। শুধু ডিসেম্বরেই ডিএমপিতে 564টি ছিনতাইকারী আটক করা হয়। সাজা নিশ্চিতে মামলা হচ্ছে দ্রুত বিচার আইনে। ডিএমপির মুখপাত্র জানান, 50টি থানার পাশাপাশি অপরাধ দমনে ঢাকার 52টি পুলিশ ফাঁড়িও পুরোপুরি সক্রিয়। কোনো পুলিশ অভিযোগ গ্রহণ করতে না চাইলে বা ভিন্ন খাতে নিতে চাইলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথাও জানান তিনি। চেকপোস্টে স্থাপন করা, টহল কার্যক্রম বৃদ্ধি করা, গোয়েন্দা নজরদারি বাড়ানো, এসব আমরা প্রতিনিয়ত করছি। এর বাইরে কোনো একটা ঘটনা সংঘটিত হওয়ার পরে আমরা সেই ঘটনায় যারা জড়িত তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসা। এর বাইরে যদি কেউ থানায় গিয়ে উপযুক্ত তার যে যথাযথ সেবা প্রক্রিয়াটা না পান, তাহলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা, যে সংশ্লিষ্ট জোনাল অফিসগুলো আছে, ডিসি অফিসগুলো আছে, তাদের কাছেও অবহিত করতে পারে। পুলিশ জানায়, ঢাকায় ছিনতাইকারীদের অধিকাংশই ভাসমান জনগোষ্ঠীর। এদের পুনর্বাসন ছাড়া অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ বড় চ্যালেঞ্জ। তানজিম শাফিন, এখন, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ধরপাকড়। নিউ ইয়র্কের ব্রুকলিনের ফুলটন এলাকা থেকে নথিবিহীন কয়েকজন বাংলাদেশিকে আটক করার খবর পাওয়া গেছে। সাদা পোশাকের ইমিগ্রেশনে পুলিশ তাদের ধরে নিয়ে যায়। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পরই মেক্সিকো সীমান্তে কড়াকড়ি আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। পাশাপাশি জন্মসূত্রে নাগরিকত্ব দেয়ার বাইডেনের নির্বাহী আদেশ স্থগিত করে দিয়েছেন তিনি। ট্রাম্পের এই অভিবাস নীতির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন অভিবাসীরা। To block existing legal pathways into the US. He shut down the CBP-1 all existing. প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া বাতিল ইস্যুতে 22টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা করেছেন এই মামলা। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এদিকে দ্বিতীয় দিনে চীন আর ইউরোপীয় ইউনিয়নের পণ্যে শুল্ক আরোপের আভাস দিয়েছেন তিনি। ঘোষণা দিয়েছেন, তার আমলেই যুক্তরাষ্ট্রে তৈরি হবে বিশ্বের সর্ববৃহৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি। শীর্ষ 3 প্রযুক্তি প্রতিষ্ঠান এতে বিনিয়োগ করবে $50,000 কোটি। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর অব্যাহতি পেয়েছিলেন দুর্নীতির মামলাগুলো থেকে। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার 2 দিনের মধ্যেই আবারও তার নির্বাহী আদেশকে চ্যালেঞ্জ করে হলো মামলা। জন্মসূত্রের মার্কিন নাগরিকত্ব পাওয়া বন্ধে যে নির্বাহী আদেশে তিনি প্রথম দিনই স্বাক্ষর করেছিলেন, এই নির্বাহী আদেশ স্থগিতে মামলা করেছেন ডেমোক্রেট অধ্যুষিত 22টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলরা। জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া বাইডেনের নির্বাহী আদেশকে উল্টে দেয়ায় তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অ্যাটর্নি জেনারেলরা। তাদের দাবি, এই নির্বাহী আদেশের বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রে প্রতি বছর জন্ম নেয়া 1.5 লাখ শিশু নাগরিকত্ব পাবে না। যদিও হোয়াইট হাউস বলছে এই বিষয়ে আদালতে যেতেও প্রস্তুত তারা। এই সিদ্ধান্তকে মার্কিনরা স্বাগত জানালেও এমন নির্বাহী আদেশে পরিবার নিয়ে বিপাকে পড়ে গেছেন অভিবাসীরা। Birthright citizenship, that is a loophole for people to come into the country, have a baby,
leave, do whatever they want to do. I have a vested interest in that, and I would hope that the courts, especially the federal courts, take that very seriously. এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম দিন ২৬টি নির্বাহী আদেশে স্বাক্ষর করে পুরো বিশ্বকে হতবাক করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় দিনও একের পর এক দিয়ে যাচ্ছেন চমকে দেওয়ার মতো ঘোষণা। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ইস্যুতে বলেছেন পুতিন যদি আলোচনায় রাজি না হন মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে দেবেন তিনি। আবারও বলেন তিনি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরুই হতো না। এদিকে মেক্সিকো কানাডার পণ্যে শুল্ক আরোপের নির্বাহী আদেশের স্বাক্ষরের পর এবার চীনকেও হুমকি দিয়েছেন ট্রাম্প। চীনা আমদানি পণ্যে ১ ফেব্রুয়ারি থেকে আরোপ করা হতে পারে 10% শুল্ক। শুল্ক আরোপ করা হতে পারে ইউরোপীয় ইউনিয়নের আমদানি পণ্যেও। এ সময় ইউরোপীয় ইউনিয়নকে নিয়ে কটূক্তিও করেন তিনি। বলেন ইইউ চীন যুক্তরাষ্ট্রের বড় অপব্যবহারকারী। China's an abuser, but the European Union is very, very bad to us. They treat us very, very badly. They don't take our cars. They don't take our cars at all. They don't take our farm products, essentially. They don't take very much. দ্বিতীয় দিনের বক্তব্যে ইলন মাস্ককে টিকটক কেনারও প্রস্তাব দিয়ে বসেন ট্রাম্প। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইস্যুতে ট্রাম্প বলেন আগামী 4 বছরে যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তি প্রতিষ্ঠান তৈরিতে $50,000 কোটি বিনিয়োগ করবে ওপেন এআই, সফটব্যাংক আর ওরাকল, যাতে কর্মসংস্থানের সুযোগ হবে 1 লাখ মানুষের। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিমানের ঢাকা রোম ফ্লাইটে বোমা আতঙ্কে 250 যাত্রী নিয়ে ঢাকায় সতর্ক অবতরণ, সতর্কতা জারি, উড়োজাহাজে তল্লাশি। গঠনতন্ত্র পরিবর্তনে জুলাই ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পদ ছাড়লেন সার্জিস আলম, পরিচালনায় এক্সিকিউটিভ কমিটি। কলিং ভিসা থাকলেও মালয়েশিয়া যেতে না পারার প্রতিবাদে কারওয়ান বাজারে বিক্ষোভ, সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবি। এবং সুইজারল্যান্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে বিশ্ব নেতাদের সাক্ষাৎ, গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সমর্থন দেবে জার্মানি। শেষ করছি এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।